অপমান করেছে কেন, মাফ চাইতে হবে, এই কথা বলেই সে নাম্বারটা আবার ব্লক করে দেয়। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। রুহানকে কল দেই, রুহান হয়তো বুঝতে পারে আমি কল দিয়েছি, সেজন্য সে কলটা বারবার কেটে দিচ্ছিল। পরে সে ফোনটা রিসিভ করে বলে, তুই কি পাগল, তোর মাথায় সমস্যা? বাংলা বলি তুই কি বুঝিস না? এতবার করে বলছি তুই বিয়ে করে নি, তবুও বেহায়ার মতো কেন কল দিস আমাকে? তুই যদি আমাকে বিয়ে করতে চাস তাহলে তোর পরিবারকে বল আমাদের কাছে মাফ চাইতে, না হলে তোকে বিয়ে করা আমার সম্ভব নয়। রুহানের মুখে এমন কথা শুনে আমি চুপ হয়ে যাই আর ভাবি, রুহান শেষ পর্যন্ত আমার সাথে এমন করলো। বিয়ের মাত্র আর 1 দিন বাকি আছে। আমি আবার আমার পরিবারের সবার কাছে হাত জোর করে বারবার বলেছিলাম আমি এই বিয়েটা করব না, রুহানকেই করব, কিন্তু কোনো কাজ হয়নি। আমার বোন রাগে আমাকে মারতে আসে, তখন আমার মা আমার বোনকে আমার রুম থেকে বের করে দেয়। তারপর মা আমার হাতটা নিয়ে ওনার মাথায় দিয়ে বলে, তুই যদি উল্টা পাল্টা কিছু করিস, মান সম্মান না রাখিস, আমার মরা মুখ দেখবি। আমার তখন কিছুই বলার ছিল না। বিকেলে চাচাতো বোনের ফোন থেকে রুহানকে কল দিই। সে ফোনটা রিসিভ করে বলে, আমি জানতাম তুই ছাড়া আর কেউ ফোন দেয়নি, তুই বারবার কল দিয়ে আমার মাথা খারাপ করিস না। আমি বলি, রুহান এমন করো কেন? কাল কিন্তু আমার বিয়ে, মনে আছে তোমার? আমার প্রতি তোমার এত প্রেম, ভালোবাসা, পাগলামি, মায়া কোথায় গেল সবকিছু? আমাকে শেষ করার ইচ্ছে এত এত পাষাণ তুমি, আগে জানতাম না। তাহলে আগে বলতে, এগুলো পরিবার থেকে এত অপমান সহ্য করতাম না। এগুলো বলতে বলতে রুহান ফোনটা কেটে দেয়। বিয়ের দিন সকালে আবার রুহানকে কল দিয়ে বলি, প্লিজ আসো, বিয়েটা ভেঙে দাও, আমি তোমাকে চাই। রুহান আমার এক ধমক দিয়ে বলে, তোর বিয়ে হচ্ছে, এত নাটক করিস কেন? এই বলে সে ফোনটা আবার কেটে দেয় এবং নাম্বারটা ব্লক করে দেয়। তার এরকম ব্যবহারে যেন আমি পুরোপুরি শেষ হয়ে গেলাম। আস্তে আস্তে পুরো বাড়ি মেতে উঠেছে, মেহমানরাও চলে এসেছে, আর আমি যেন চুপ হয়ে যাচ্ছি। কান্নাও করছি না, শুধু 2 চোখ বেয়ে পানি ঝরছে। সবকিছু শুধু দেখে যাচ্ছি। হঠাৎ করে বড় চাচি এসে বলে, শিমু গোসল করে আয়, ছেলের বাসা থেকে লোকজন এসে পড়বে। তখন আমি গোসল করতে গেলাম, সাথে আপু ফোনটাও লুকিয়ে নিয়ে গিয়েছি। রুহানের কাছে কল দিয়ে তার কণ্ঠ শুনতে পারলাম সে খুব ভালোই আছে। তাহলে কি এতদিন সে শুধু আমার সাথে অভিনয় করলো? রুহানকে বললাম, আজ আমার বিয়ে, আমি অন্য কারো হয়ে যাব, তোমার কি একটুও কষ্ট হবে না? রুহান কিছু না বলে চুপ হয়ে আছে। আমি বললাম, কি হলো, তুই দাও। পরে বললাম, ইচ্ছে হলে শেষবারের মতো এসে দেখা দিও, তোমাকে দেখবো, এই বলে ফোন কেটে দিলাম। আমার বিশ্বাস ছিল রুহান আজ আসবে, যেভাবেই হোক, কিন্তু সে আর আসলো না, তার দেখা মিলেনি। এরই মধ্যে চলে এসেছে ছেলের বাড়ির লোকজন। ছেলের বাড়ি থেকে আসা মেয়ে লোকগুলো আমাকে দেখে যায়। তারপর বিয়ের বাজারগুলো আমার পরিবারকে বুঝিয়ে দেয়। আমার হাজবেন্ড প্রবাসে থাকে, সেই জন্য আমার আজকে ফোনেই বিয়ে হবে। বিয়ের বাজারের ভিতরে আমার জন্য লাল একটা লেহেঙ্গা বের করলো, আমাকে বলল পরে আসতে। তখন আমার মনে হচ্ছিল আমার দেহ থেকে আমার রুহটা বের হয়ে আসছে। আমি পরে আসলাম, সাজতে বসলাম, আর অপেক্ষায় আছি রুহান কখন আসবে। কিন্তু রুহান আর আসে না। সবার খাওয়া দাওয়া শেষ, এখন বিয়ে পড়াচ্ছে ভিডিও কলে। তবুও আমার মন রুহানের অপেক্ষায়, কিন্তু রুহানের দেখা নেই। ছেলে কবুল বলার শেষ, এখন আমার কাছে আসলো, কিন্তু রুহানের আর দেখা পেলাম না। কবুল বলার আগে রুহানের হাসি মুখটা বেশি উঠেছে, তার সাথে কাটানোর সময় বেশি উঠেছে, কিন্তু কান্না করতে ইচ্ছে করছে না। কবুল বলার আগেও রুহানকে মেসেজ দিয়ে বলি, আমি অন্য কারো হয়ে যাচ্ছি, আর ভালো থাকবেন আপনি। শেষ মুহূর্তে আমি কবুল বলি। আমার মা কবুল বলতে দেরি হচ্ছিল, সেজন্য আমার মা আমার কাছে এসে বলে, তোর কি কথাগুলো মনে আছে? সেদিন আমি অন্য কারো হয়ে গেছি। বারবার রুহানের দেওয়া কথাগুলো মনে হচ্ছিল। সেদিন রাতে আমার স্বামী কল দেয়, আমি ওনার সাথে কথা বলতে রাজি হইনি। উনি জিজ্ঞেস করছে, আমি উত্তর দিয়েছি, উল্টো কোনো প্রশ্ন করিনি আমি। পরে কল কেটে কেন জানি সেদিন সারা রাত ঘুম হয়নি, শুধু রুহানের কথা আর চিন্তা ভাবনাই হচ্ছিল। এভাবে 2 দিন চলে যায়, অথচ রুহান আমার কোনো খোঁজও নেয়নি। 3 দিন পর আমি বিকালে প্রাইভেটে যাই। 2 হাত বড়া মেহেদি, হাতে চুড়ি, এমনকি আঙ্গুলে বিয়ের আংটি। একটা শ্বশুর দিয়েছে আর একটা মামা শ্বশুর দিয়েছে। সেদিনও আমি রুহানের অপেক্ষায় আছি, কিন্তু তার দেখা নাই। তখন খুব ভয় হচ্ছিল, না জানি কি হলো, হঠাৎ করে সে নিখোঁজ কেন। প্রাইভেটের ছুটি শেষ হওয়ার পর হেঁটে যাচ্ছিলাম, দেখলাম দূর থেকে রুহানের আসছে। আমি তাকে দেখে দাঁড়িয়ে গেলাম, কিন্তু সে আমাকে দেখেও না দেখার ভান করে চলে যায় তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে। এরপর দিন যখন প্রাইভেটে যাই, গিয়ে দেখি রুহান বসে আছে, আর 2টা মেয়ে আসছিল তার সাথে, বসে কথা বলছে। আমি গিয়ে বসতে রুহান আমাকে বলল, কেমন আছো? আমি বললাম, ভালো। আপনি কেন আমার সাথে এরকম করলেন? এখন জিজ্ঞেস করছেন আমি কেমন আছি? হ্যাঁ, এমনি জিজ্ঞাসা করলাম। আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? না, বলার ইচ্ছে নেই, দেখতেই তো পাচ্ছি খুব ভালো আছেন, আর ভালো থাকেন। রুহান বলে, বাহিরে আসো, কথা আছে। আমি বললাম, এখন আবার কিসের কথা? যা বলার বলেন, এখানে। রুহান আমাকে ধমক দিয়ে বলে, সাহস বেড়ে গেছে না, মুখের উপর কথা বলো। হ্যাঁ বলছি,
আমিও তার কথা মতো বাহিরে গেলে সে জিজ্ঞেস করে, সত্যি কি বিয়ে হয়ে গেছে? আমি বললাম, তো কি, আমি কি মিথ্যে কথা বলছি? রুহান বলল, কিভাবে পারলে এটা করতে? মনে হয়নি আমার কথা? আমি বললাম, মনে না হলে বেহায়ার মতো এত কল মেসেজ দিয়ে বিরক্ত করতাম? রুহান বলল, শিমু, মাফ করে দাও। তোমাদের বাসায় অপমানিত হওয়ার জন্য মাথা নিচু ছিল, তার জন্য এমন ব্যবহার করেছি। আমি বললাম, হয়তো এই জীবনে এই কারণেই আমাকে হারালে। রুহানের চোখে পানি টলটল করছে। হঠাৎ করে দেখলাম প্রাইভেট রুমে থাকা মেয়েগুলো বাহিরে আসছে। তখন আমি রুমে চলে গেলাম। রুহান তার 3 মিনিট পর চোখের পানি মুছে রুমে আসে, এসে চুপ করে বসে পড়ে। আমার 2 চোখ দিয়েও অজরে পানি ঝরছে, কিছুই করতে পারছি না। পরে আমি তার কাছে গেলাম। যাওয়ার পর রুহান আমার হাত ধরে কান্নায় ভেঙে পড়ে আর শুধু বলে, আমি এই ভুল কিভাবে করেছি? এই জিদ যে তোমাকে আমার থেকে অনেক দূরে সরে নিয়েছে। সারা জীবনের জন্য তুমি আমার থেকে দূরে চলে গেলে। আমি ভাবতে পারিনি আমার জীবনে এরকম কিছু হয়ে যাবে। এই বলে রুহান আবার ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তারপর হঠাৎ করে শুনি রুহান নাকি সুসাইড করেছে। রুহানের বড় বোন আমার মার ফোন দিয়ে আমার মাকে অনেক গালাগালি করে। এর জন্য আজ আমি নাকি দায়ী, সবকিছু নাকি আমি দায়ী। আমার স্বামী 2 মাস পরে দেশে আসে, আমাদের নতুন করে আবার বিয়ে হয়। সেও 3 মাস পর ডিফেন্সে জব পায়, মানে রুহান জব পায়। আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। মাঝে মধ্যে রুহানের কথা মনে হয়ে বুকের ব্যথা যন্ত্রণা শুরু হয়। একটা মেয়ে আছে 5 মাসের, স্বামীও ভালো। মাঝখান দিয়ে রুহানের জীবনটা নষ্ট হয়ে গেল। আজ 3 বছর সে এখনো আমায় ভালোবাসে। রুহান এখনো বিয়ে করেনি, আমার অপেক্ষা এখনো আছে। জানো আপু, আমাকে যখন সিজারে নিয়ে যায়, ওই হসপিটালের ওর এক ভাগ্নিকে ভর্তি করানো হয়। সিজারের পর আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমার পরিবারের সবাই কান্নাকাটি শুরু করে। তখন সেও ওখানে ছিল। সে বলেছিল, রোগীর যদি কিছু হয় তাহলে এই হসপিটাল সারা জীবনের জন্য বন্ধ করে দিব, আর আপনাদেরকেও ছাড়বো না। ও যখন ছুটি পায় বাসায় আসলে সবসময় আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে আমাকে দেখার জন্য। আজ 3 বছর সে একাই আছে। সে আমাকে খুব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। আজ আমার ভালোবাসার পূর্ণতা পেল না শুধুমাত্র সে বেকার ছিল বলে। এখন আমি আমার সংসার নিয়ে পড়ে আছি, আমার একটা বাচ্চাও আছে। আমার হাজবেন্ডও খুব ভালো, কিন্তু তার জন্য আমার খুব মায়া হয়। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন তার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে, আমাকে যেন সে ভুলে যায়। গল্পটি এখানেই শেষ হলো। এটা একটা বাস্তব জীবনের ঘটনা। আমার এই গল্পের মাধ্যমে তার ভালোবাসার মানুষকে পাঠাবে বলে এই গল্পটি আমার সাথে শেয়ার করেছে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর আপনাদের জীবনের বাস্তব ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন। যদি আমার ভালো লাগে তাহলে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল আফসানা ড্রিমে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।